প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চ্যাম্পিয়ন অব দি আর্থ। আপনারা জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিবেশ রক্ষার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্ত বিষয়াবলী বিশ্ব মোকাবেলা করছে, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে নীতিগত জায়গা থেকে, সরকারি সিদ্ধান্তে নীতির জায়গা থেকে তিনি যে ভূমিকা রেখেছেন এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপরীতে সাধারণ মানুষের, বিশেষ করে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষায় যে সংগ্রাম তিনি করেছেন তার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার এই যে চ্যাম্পিয়ন অব দি আর্থ, এই পুরস্কারের 2015 সালের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। আগামী 27 সেপ্টেম্বর, এখনো পর্যন্ত যতদূর আমরা জানি, তিনি এই পুরস্কারটি গ্রহণ করবেন জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার পরে, সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পরপরই। এবং এটি শুধুমাত্র শেখ হাসিনার একটি পুরস্কার পাওয়া নয়, ব্যক্তিগতভাবে শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দি আর্থ হয়েছেন, কিন্তু এর সঙ্গে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের একটি স্বীকৃতি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, বিশ্বব্যাপী আমাদের যে সচেতনতা তৈরির প্রক্রিয়া এবং আমাদের যে পরিবেশ রক্ষার পক্ষে, মানুষ রক্ষার পক্ষে, প্রকৃতি রক্ষার পক্ষে যে সংগ্রাম, তারও একটা স্বীকৃতি বলে আমরা মনে করি। সেই জন্য আমাদের এই আলোচনা চ্যাম্পিয়ন অব দি আর্থ। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি। রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, IUCN এর সাবেক কান্ট্রি চিফ ডক্টর আইনুন নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর আইনুন নিশাত আপনাকে দিয়ে। এই পুরস্কার প্রাপ্তি কি বাংলাদেশের জন্য, কেন আমরা এটা নিয়ে আমরা মানে এটার বিশেষত্বটা কি? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে এই স্বীকৃতি দেয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এ ব্যাপারে কৃতিত্বের দাবিদার। আমি ব্যক্তিগতভাবে এবং আমার পাশে হাসান মাহমুদ সাহেব আছেন, আমরা পর্যবেক্ষণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন, আন্তর্জাতিক আলাপ আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং অনুন্নত দেশগুলোর পক্ষে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে সোচ্চার আছেন। বাংলাদেশ অনেক কিছুতে পৃথিবীতে প্রবর্তন করেছে, চালু করেছে, পৃথিবীকে দেখিয়েছে কিভাবে এই সমস্যাটাকে মোকাবেলা করতে হবে। প্রথম কথা বুঝতে হবে, এই সমস্যাটা কিন্তু আজকের সমস্যা, কালকের সমস্যা নয়। আমাদের প্রজেকশন হচ্ছে 2100 সনে, মানে আগামী 90 বছরে কি পরিবর্তন ঘটবে এবং সেটার মোকাবেলা যদি এখনই শুরু না করা যায়, তাহলে কিন্তু যখন আমরা গলা সমান পানিতে দাঁড়িয়ে থাকবো তখন কিছু করার থাকবে না। সেই লক্ষ্যে বর্তমান ক্যাবিনেট 2009 সনে বাংলাদেশের জন্য যে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান তৈরি করেছে, সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এবং গেজেট হয়েছে। গেজেট হওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। এটাতে 6টা পিলার বলি আমরা, থিম আছে, 44টা ওয়ার্ক প্ল্যান আছে। এটাতে প্রত্যেকটা সেক্টরে কিভাবে জলবায়ু মোকাবেলা করতে হবে তার জন্য একটা ফ্রেমওয়ার্ক দেয়া আছে। তারপরে মন্ত্রণালয়ের কাজ হবে এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা। এবং এটাকে লক্ষ্য করে পরবর্তীতে আমরা দেখেছি পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো, অনুন্নত দেশগুলো, এমনকি উন্নত দেশগুলো তাদের জাতীয় অভিযোজন কিংবা অ্যাডাপ্টেশন প্ল্যান তারা তৈরি করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত অগ্রণী ভূমিকা রেখেছে। এই ডকুমেন্টের মধ্যে আরেকটা কথা বলা আছে যে বাংলাদেশ অনুন্নত দেশ, মিটিগেশন অর্থাৎ গ্রিনহাউস গ্যাস কমানোর ক্ষেত্রে তার কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু এই 6টি যে থিম, তার পঞ্চম থিমটি হচ্ছে লো কার্বন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ আমাদের দেশে যখনই আমরা কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে যাচ্ছি, সেখানে কার্বন নিঃসরণের ক্ষেত্রে কি করে এটাকে কমানো যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো হচ্ছে সেগুলোতে কম্বাইন্ড সার্কেল করা হচ্ছে। কয়লা পুড়িয়ে যে বিদ্যুতের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কথা বলা হচ্ছে। দ্বিতীয় যেটার জন্য বাংলাদেশ কৃতিত্বের বিরাট দাবিদার, সেটা হচ্ছে অর্থায়নের বিষয়টি। আমাদের অল্প পরিমাণ, আমাদের দরিদ্র দেশেও যতটুকু অর্থায়ন করা সম্ভব, সেটার জন্য যে ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছিল আমাদের নিজেদের টাকায়, এবারের বাজেটেও কিন্তু ট্রাস্ট ফান্ডের জন্য কিছু টাকা রাখা হয়েছে। সেটা মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয় কমিটির মাধ্যমে, যেটা সভাপতি পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ সাহেব ছিলেন দীর্ঘ সময়ের সভাপতি। এখানে এই টাকাটা, যে টাকাটা বাংলাদেশ রেখেছে, এটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সামান্য অংশ।
কিন্তু এটা বিশ্বের কাছে একটা মেসেজ যে আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি, তোমাদের আমাদের পাশে এসে দাঁড়াও। তার সাথে দাতাদের পয়সাগুলোর জন্য আলাদা একটা ফান্ড, সেটার নাম হচ্ছে রেজিলিয়েন্স ফান্ড। ট্রাস্ট ফান্ড কিন্তু পার্লামেন্টের একটা সিদ্ধান্ত, একটা অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছে। আমার মনে আছে 2012-তে দোহাতে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকার মিলে এই অর্থায়নের ব্যবস্থাপনাটি কি হতে পারে সেটার ব্যাপারে একটা বড় বৈশ্বিক সম্মেলন করেছেন। হাসান মাহমুদ সাহেব উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশের পক্ষে যে পেপারটি উত্থাপন করা হয় সেটার সুযোগ আমার ঘটেছিল। তো সেখানে বিশ্বের লোকজন দেখেছে যে নিজের চেষ্টায় অর্থায়ন করে কিভাবে এগোতে হবে। এখন বৈশ্বিক যে ফান্ডটা সৃষ্টি হয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড, সেটার অবকাঠামো কিন্তু বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অবকাঠামোকে অনুসরণ করা হচ্ছে। আমাদের দেশে আমরা নাপা তৈরি করেছি অনেক আগে, এখন ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের একটা খসড়া তৈরির কাজ চলছে, মিটিগেশনের কাজ চলছে। বিশ্বকে ডিক্লারেশন দিতে হবে প্রত্যেকটা দেশ দেবে যে আইএনডিসি, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন, গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে কি বাংলাদেশ সেটা দেবে। বাট প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সাফল্য যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে সেটা হচ্ছে বিশ্বের যে টার্গেট সেট করা, যে 2 ডিগ্রির উপরে আমরা টেম্পারেচার উঠতে দেব না এবং পারলে এটাকে 1.5 ডিগ্রিতে নিয়ে আসবো, যে সিদ্ধান্তটি কোপেনহেগেনে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল, পরবর্তীতে কানকুনে, যেটাতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব হাসান মাহমুদ সাহেব করেছিলেন। কিন্তু কোপেনহেগেনে এই সিদ্ধান্তটিতে রাষ্ট্রপ্রধানদের 25 জন রাষ্ট্রপ্রধান মিলে যখন সিদ্ধান্তটা নেয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সহায়তাকারী ছাড়া বাংলাদেশের প্রতিনিধিত্ব তথা এলডিসি কান্ট্রির প্রতিনিধিত্ব করে এই দাবিটি অর্জন করেন। এটা যখন 50 বছর পরে, 100 বছর পরে ইতিহাস লেখা হবে, তখন শেখ হাসিনার কন্ট্রিবিউশনটা কিন্তু স্বর্ণাক্ষরে গ্লোবাল প্রেক্ষাপটে। আমি একটু যেতে চাই ডক্টর হাসান মাহমুদ আপনার কাছে। সার কথাটা বলেছেন ডক্টর আইনুন নিশাত, এবারও আপনি যেহেতু মন্ত্রী হিসেবে ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছিলেন, কাজের ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়েছে যে উনি যেটা বলছেন যে কোনো ধরনের হেল্প ছাড়াই কিন্তু উনি 25 জন রাষ্ট্র সরকার, সেই জায়গাটি থেকে যদি একটু ব্যাখ্যা করেন। প্রথমত চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডটা কি, কারণ সবাই বাংলাদেশের মানুষ আসলে জানে না, এবং কোন ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে সে বিষয়টাও যারা আজকে অনুষ্ঠান শুনছে তাদের জানানো প্রয়োজন বলে আমি মনে করি। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার পরিবেশ এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার। জাতিসংঘের পুরস্কারের উপরে এই বিষয়ে আর কোনো পুরস্কার নেই আসলে, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার এটি এই ক্ষেত্রে। এবং সেই পুরস্কারটি 4টি ক্যাটাগরিতে দেওয়া হয়। একটা হচ্ছে পলিসি লিডারশিপের জন্য, আরেকটা সাংগঠনিক কাজকর্মের জন্য, আরেকটা রিসার্চের জন্য, আরেকটি বিষয় আছে। 4টি ক্যাটাগরিতে দেওয়া হয়। তো যেহেতু ইউনেপ হচ্ছে জাতিসংঘের সংস্থা যেটি পৃথিবীর এই পরিবেশ বিষয়ক বিষয়গুলো দেখে জাতিসংঘের পক্ষে, সেজন্য তাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পলিসি লিডারশিপ যারা দিচ্ছে তাদেরকে পুরস্কৃত করা নয়, অন্যান্যদেরকেও পুরস্কৃত করা। সেজন্য 4টি ক্যাটাগরিতে দেওয়া হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের পুরস্কারটির জন্য মনোনীত হয়েছে, যেটি 27 তারিখ দেওয়া হবে এই মাসে জাতিসংঘেই। এই পুরস্কারটি অতীতে পেয়েছে গর্বাচেপ, এই পুরস্কারটি অতীতে পেয়েছেন ইউএস ভাইস প্রেসিডেন্ট আল গোর, এই পুরস্কারটি পেয়েছেন মালদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী নাশিদ যখন প্রধানমন্ত্রী ছিলেন, এবং ইন্দোনেশিয়ার গত বছর পেয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তারপর এটি মেক্সিকোর প্রেসিডেন্ট পেয়েছেন। এইভাবে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এটি পেয়েছেন। সুতরাং সেই কাতারে মাননীয় প্রধানমন্ত্রীকেও আজকে পুরস্কৃত করা হলো। এটা কোনো, এই পুরস্কার বাংলাদেশকে দেওয়া হয়নি, এই পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। বাংলাদেশ অনেকগুলো পুরস্কার পেয়েছে এবং পাচ্ছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রকে দেওয়া হয়। এই পুরস্কারটি কিন্তু রাষ্ট্রকে নয়, এই পুরস্কার ব্যক্তি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে তার পলিসি লিডারশিপের জন্য। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি যে চিঠিটি মাননীয় প্রধানমন্ত্রীকে এই পুরস্কারের জন্য মনোনীত করার পর যে অফিসিয়াল যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে কতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। কয়েকটি বিষয় উল্লেখ, একটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড, এবং BCCSFE বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন আইন প্রণয়ন, এবং দেশে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে গত 10 বছরে
10 বছরের মধ্যে 6.5 বছরের বেশি, 6.25 বছর শেখ হাসিনা এই ক্ষমতায়, বাংলাদেশে আপনার ফরেস্ট কভারেজ 10% বেড়েছে। এই সমস্ত কারণে তাকে দেয়া হয়েছে। এর মধ্যে 2009 সালে যেমন আমরা ডক্টর আইনুন নিশাত এতক্ষণ ধরে যেটি বলছিলেন, সেটি হচ্ছে 2009 সালে আমরা ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করি এবং বাংলাদেশ পৃথিবীতে দি ভেরি ফার্স্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা অবশ্য যেহেতু উন্নত দেশগুলোর কাছে আমাদের টাকা পয়সা আমরা চাই, তারা গ্রান্ট হিসাবে দেয় এবং দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, সেই জন্য আমরা বলি যে দি ভেরি ফার্স্ট কান্ট্রি অ্যামং দ্য অল ডেভেলপিং কান্ট্রিজ, ইনফ্যাক্ট দি ভেরি ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ। সেটা হচ্ছে যেই দেশটি BCCSFP অর্থাৎ বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান নামে বা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছিল এবং সেটি মন্ত্রিসভায় পাশ হওয়ার পর সেটি সংসদে পাশ হয়েছে। হ্যাঁ, এবং একইভাবে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, রেজিলিয়েন্স ফান্ড, ট্রাস্ট ফান্ড এই সংসদে পাশ হয়েছে, রেজিলিয়েন্স ফান্ড নয়, রেজিলিয়েন্স ফান্ড বা সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি করা হয়েছে। এই যে কাজগুলো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফরেস্ট কভারেজ বাড়ানো। ফরেস্ট বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে ফরেস্ট কভারেজ, আমরা একটু পরের পার্টে আলোচনা করবো, তার আগে আমি একটু রাশিয়ার কাছে ঘুরে আসতে চাই। আমি আরেকটা কথা, 2009 সালে প্রকৃতপক্ষে প্রথমে 12 জন রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়েছিল, প্রথম 12 জন, এবং দিস 12 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। আসলে প্রত্যেকের সাথে সেই দেশের পরিবেশ মন্ত্রী বা অন্য কেউ ছিল। আমারও থাকার সৌভাগ্য হয়েছিল সেই 12 জন রাষ্ট্রপ্রধানের যখন মিটিং হয়, সেই মিটিংয়ে সেই রুমে আমি ছিলাম। প্রেসিডেন্ট ওবামা, বিভিন্ন দেশের চাইনিজ প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা পৃথিবীর শক্তিধর এবং একই সাথে আমাদের দেশের মতো যারা ভার্নারেবল এবং ডাইনামিক লিডারশিপ মাননীয় প্রধানমন্ত্রীর মতো যারা দিচ্ছিলেন, তাদেরকেও সেখানে ডাকা হয়েছিল। এরপরে সেটি 25 জনে উন্নীত করা হয়েছিল। প্রকৃতপক্ষে প্রথমে 12 জনকে ডাকা হয়েছিল। রাশেদ রহমান, যদিও হাসান মাহমুদ আওয়ামী লীগের নেতা, কিন্তু উনি, আমরা মূলত তার বক্তব্য শুনছি সাবেক পরিবেশ মন্ত্রী হিসেবে, এবং এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যেহেতু উনি যুক্ত ছিলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, নেতা হিসেবে আপনার কাছে কিভাবে দেখেন এই অর্জনটাকে? তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক অর্জন। তবে আমি সবচেয়ে যেই জায়গাটায় এমফেসিস দিব সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এই অ্যাওয়ার্ডে ভূষিত করার সময় যে চিঠিটির কথা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সেখানে সাবেক মন্ত্রী, Sir, once a minister is always a minister. No. Once you are justice, you are always justice. এখন ঘটনা হচ্ছে যে ওই পত্রটিতে খুব ক্যাটাগরিক্যালি একটা জিনিস উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 2011 সালে একটা সাংবিধানিক পরিবর্তন আনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আমরা পরিবেশকে রক্ষা করব এবং আমাদের যে রিসোর্স, আমাদের সম্পদ রক্ষা করব শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং এই যে সাইটেশনটা দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডের সাথে, এই জায়গায় কিন্তু আমি মনে করি এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। তার মানে একটা উন্নয়নশীল দেশ হিসাবে, একটি দারিদ্র বিমোচনের সর্বদা সংগ্রামে লিপ্ত একটি দেশ, সেই দেশের একজন নেত্রী অতটাই সামনে দেখতে পারছেন, উনি অনুভব করছেন যে আমাদের সম্পদ এবং আমাদের পরিবেশকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষা করতে হবে। এই ব্যাপারটা সিগনিফিকেন্ট, এটা বলাই বাহুল্য। এবং সবচেয়ে বড় কথা আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের জলবায়ু, পরিবেশ, প্রতিবেশ অথবা জীব বৈচিত্র্য সবকিছু মিলিয়ে যে চিন্তা করেন, একটা কোঅর্ডিনেটেড এফেয়ার চলছে, কিন্তু একটা সমন্বিত এফেয়ার, যেটা একটু আগেই আইনুন নিশাত স্যার বললেন। অর্থাৎ আমি এই জায়গায় ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন ক্যাবিনেট ফর্ম করলেন, এর পরপরই কিন্তু মনে হয় ব্রিটিশ একটা ফান্ড ছিল এবং বাংলাদেশি কিছু অর্থায়নের মধ্য দিয়ে হারবোরিয়াম নামে একটা জিনিস স্থাপন করা হয়। সেটা কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে আপনার মানে জীবকুল, এই যে আপনার বিভিন্ন রকম স্পিসিস, উদ্ভিদ, এটা যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা প্রোটেক্ট করতে পারি, সংরক্ষণ করতে পারি, এটা একটা এফোর্ট নেওয়া হলো। এবং সিমিলারলি প্রাণীকুলেরও স্পেসিমেন গুলোকে রক্ষা করার জন্য কিন্তু বিভিন্ন এফোর্ট নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি শুধুমাত্র বৃক্ষরোপণ করলেন, বিচ্ছিন্নভাবে আপনি জলবায়ুর যেই পরিবর্তন আসছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন তা কিন্তু না। ইট হ্যাজ টু বি এ সমন্বিত এফেয়ার। তার মানে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট অথরিটি যারা আছেন, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, তাদের একটা ভূমিকা আছে। এই যেখানে জলবায়ু পরিবর্তন ফান্ডের কথা যেটা বারবার আসছে, এটা করা হয়েছিল $300 মিলিয়ন দিয়ে, অর্থাৎ প্রায় 2400 কোটি টাকার দিয়ে বোধহয় ফান্ডটা গঠন করা হয়েছিল, ইফ আই এম নট রং। দেখা যাচ্ছে যে এই জলবায়ু পরিবর্তন ট্রাস্টের একটা অংশ ওয়াটার ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু খরচ হচ্ছে। দ্য রিজন বিং, ওই চিঠিতে আবার বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ
যদি না আমরা জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশের মতো একটি দেশে প্রতি 7 জনে 1 জন মানুষ ডিসপ্লেসড হয়ে যাবে, অর্থাৎ তার যেখানে থাকার কথা সে সেখানে থাকবে না, এবং প্রতিনিয়ত আমরা নগর কেন্দ্রিক থেকে আরো নগর কেন্দ্রিক হব। অর্থাৎ এই যে নদীর মাধ্যমে নদী শাসনের যে প্রয়োজনীয়তা, এই যে ড্রেজিং এর যে প্রয়োজনীয়তা, নদীর নাব্যতা রক্ষা করা, এটাও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ বা জলবায়ু রক্ষা করার একটা অংশ, পরিবেশ রক্ষা করার একটা অংশ। তার মানে কি যে মাননীয় প্রধানমন্ত্রী পুরো জিনিসটাকে একটা খুব সব্যসাচী দৃষ্টিকোণ থেকে দেখছেন, এবং সেই জন্যই কিন্তু আজকে এই রিকগনিশনটা। সো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে ভিশন ছাড়া তো আসলে কোনো কিছু হয় না। প্রধানমন্ত্রী হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, রাষ্ট্রপতি হওয়া যায়, বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভিশন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওই একই রকম একটা ভিশন নিয়ে বাংলাদেশকে রক্ষা করতে চান এবং সেটা নতুন প্রজন্মের কাছে রেখে যেতে চান। এই জিনিসটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে প্রকাশিত। এবং একটু আগে মাননীয় সাবেক মন্ত্রী যে কথাটা বললেন যে আমাদের বনের 10% বেড়েছে, এই জায়গায় একটা জিনিস উল্লেখ না করলেই না, যেহেতু একদিন আমরা আওয়ামী লীগ করি এবং বঙ্গবন্ধুর আদর্শে আমরা আদর্শিত। আপনি দেখবেন যে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন প্রণয়ন করলেন, যেটার অধীনে 250 প্রসাদ মৌজা এবং এর সাথে আরো অনেকগুলো মৌজাকে একটা অভয়ারণ্য হিসেবে ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ আপনি সেখানে প্রাণীকুল, প্রাণী বৈচিত্র্য রক্ষা করবেন, সেখানে আপনি পরিবেশের ক্ষতি হোক এমন কিছু করতে পারবেন না, আবাসন করতে পারবেন না, শিল্প করতে পারবেন না। তো তার মানে কি যে আমাদের দেশের সূচনা লগ্ন থেকেই আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার পরিবেশকে বাঁচিয়েই যে আপনি সমৃদ্ধ হবেন, আপনি উন্নত হবেন, এই ব্যাপারটা বড্ড পরিষ্কার। এবং একটা কথা না বললে না, আমরা একটা বিরতিতে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিরতি থেকে ফিরে আসি। এটা অবশ্য ঠিক যে রাজনৈতিক দল, সেটা শুধু আওয়ামী লীগ হবে না, যে কোনো রাজনৈতিক দলেরই উচিত পরিবেশ বিষয়ে সচেতন হওয়া, তাহলে মানুষ নিয়ে কাজ করা তো যাবে না। আমি একটু বিরতি নিয়ে ফেরত এসে তারপর আলোচনাটা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্তবাক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন অব দি আর্থ নিয়ে কথা বলছিলাম। রাশেদ রহমান, আপনি একটা লাইন শেষ করতে চাইছিলেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার যে প্রকল্প, সেটাও যদি আপনি ব্যবচ্ছেদ করেন, ডাইসেক্ট করেন, তাহলে আপনি দেখবেন ইটস এ ইকো ফ্রেন্ডলি কনসেপ্ট ইন দ্য সেন্স যে শুধুমাত্র বিরাজমান ইকোসিস্টেমকে আপনি রক্ষা করছেন তা না, আপনি নতুন করে ছোট ছোট মাইক্রো ইন্টারডিপেন্ডেন্ট ইকোসিস্টেম দাঁড়া করাচ্ছেন। তার মানে কি যে চিন্তাটা কত সুদূর প্রসারী, যে আমি ভেজিটেশন তৈরি করব, আমি কি বলে সবুজায়ন করব, সবুজের বিপ্লব ঘটাবো, আবার একই সাথে আমার যে আমিষের রিকোয়ারমেন্ট যে সেটাও আমি আনবো, কিন্তু এমন ভাবে করবো যেটা আমার পরিবেশকে ইমিডিয়েট পরিবেশকে ডিসরাপ্ট করে না। তার মানে কি যে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে মাইক্রো পার্সপেক্টিভ থেকে ম্যাক্রো পর্যন্ত তিনি পুরো জিনিসটাকে একটা 3 ডিমেনশনাল পিকচার হিসেবে দেখতে পাচ্ছেন, এবং ওই জায়গায় সফলতা, ওই জায়গায় রিকগনিশন যে শি ইজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। এটা খুব সহজ কোনো ব্যাপার না। ভেরি গুড, ভেরি ওয়েল সেড। আমি একটু যেতে চাই ডক্টর হাসান মাহমুদ এমপি, পরে স্যারের কাছে যাবো। সেটা হচ্ছে একটা কথা আমরা বিরতিতে বলছিলাম যে পলিটিক্যালি ও পরিবেশকে যে দেখা, সেইটাও কিন্তু একটা বিষয়। এই জায়গাটিতে বাংলাদেশ তো যথেষ্ট পরিমাণে পিছিয়ে আছে বলেও অনেকে মনে করেন, কারণ আমরা রাজনৈতিক দল শুধু ক্ষমতার দিকেই চিন্তা করি। সেই প্রসঙ্গে আমি যেটা বলবো, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এসেছিলেন। 1983 সাল থেকে তিনি কৃষক লীগের মাধ্যমে প্রতি বছর 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমগ্র দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করে এসেছেন 1983 সাল থেকে। এখনো সেটি চলছে। উনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে যেমন করা হয়, একই সাথে দলের পক্ষ থেকেও সে কাজটি করা হয়। তখন কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। এবং একই সাথে আপনার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে দেশের বড় দলগুলোর মধ্যে প্রথম দল যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বন পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ সৃষ্টি করেছিলেন, এবং আমি প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির, আমি 10 বছর সেই দায়িত্ব পালন করেছি। সুতরাং পলিটিক্যালিও বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে আসলে এই পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বন সৃজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, এই কাজগুলো, যেমন বন্যা জলোচ্ছ্বাসের সময় আপনি দেখবেন অনেকগুলো দল আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল পর্যায়ে, সেটি সব দল থেকে সেভাবে করা হয় না। অনেকেই করেন, যারা করেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ব্যাপকভাবে করার চেষ্টা করে। তারপর কি মনে হয় যে পলিটিক্যালি যেভাবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এই বিষয়গুলোকে যতটা সিরিয়াসলি
পলিটিক্যাল এজেন্ট হিসেবে প্রমোট করা দরকার। ওয়ার্ল্ড ওয়াইড তো এটা একটা পলিটিক্যাল এজেন্ট আসলে, কোন দেশ কার্বন কমাবে না, এট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় ইকোনমিক এজেন্ডা, এট দ্য এন্ড অফ দ্য ডে একটা পলিটিক্যাল এজেন্ট হিসেবে কাজ করে। আমি সেই প্রসঙ্গটাই ডক্টর আইনুল ইরশাদের কাছে জানতে চাই, সেই জায়গাটা থেকে আমরা যথেষ্ট পরিমাণে ইস্যুটাকে পলিটিক্যাল করতে পেরেছি কিনা। ধন্যবাদ। আমি মনে করি পেরেছি। আসলে এটার যে বিজ্ঞান বিষয়, যেটা সায়েন্স, এটা আলোচনা হয় আইপিসিসি বলে যে ফোরামটা, সেখানে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সেটা রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটা রাষ্ট্র তাদের বিশেষজ্ঞদের মনোনীত করেন, প্লাস আইপিসিসির যে গ্লোবাল প্যানেল তারাও কিছু বিশেষজ্ঞ বেছে নেন। এখানে বাংলাদেশ থেকে নিয়মিত প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা আলোচনার সভায় অংশগ্রহণ করা হয়। আর পলিটিক্যাল বলেন আর ইকোনমিক বলেন, মূলত পলিটিক্যাল ইকোনমিক্যাল একটা মিলিত যেটা, সেটা হচ্ছে ইউএনএফসিসি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এখানে বাংলাদেশের উপস্থিতি অত্যন্ত বলিষ্ঠ। এখানে 195টা দেশ তো আর একসাথে কথা বলে না, কতগুলো গ্রুপে আলোচনা হয় এবং পিছনে কতগুলো সাব গ্রুপ এই অ্যাক্টিভিটিগুলোকে চালায়। তো আমরা মূলত এলডিসি গ্রুপ, লিস্ট ডেভেলপড কান্ট্রি গ্রুপ, এবং G77 এন্ড চায়না, এই বড় গ্রুপ দলের সাথে কাজ করি। এর বাইরে যে সাব গ্রুপগুলো আছে, বাংলাদেশ উদ্যোগী দেশ হিসেবে মোস্ট ভালনারেবল কান্ট্রি গ্রুপ এই ফোরামটা সৃষ্টি করে, এবং তার একটা মিটিং ঢাকাতে হয়, যেটা মোস্ট ভালনারেবল কান্ট্রি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে কথা বলা শুরু করে। বাংলাদেশ 1 বছর চেয়ারম্যানশিপ করেছেন, হাসান মাহমুদ সাহেব চেয়ারম্যান ছিলেন। এর বাইরে আরেকটা ফোরাম আছে, এটাকে বলা হয় কার্টেখানা ডায়ালগ। এটা হচ্ছে পৃথিবীর সব ধরনের মতাবলম্বী দেশগুলোকে সম্মিলিত করে একটা প্ল্যাটফর্ম। এটাও বছরে 4-5টা মিটিং হয়। ঢাকাতে একটা মিটিং হয়েছে, এবং এই ফোরামের সদস্যদের সাথে যখনই দেখা হয় তারা ঢাকার মিটিং এর কথা বলে, কারণ সেখানে অত্যন্ত বলিষ্ঠভাবে এলডিসি কান্ট্রিগুলোর প্রবলেমগুলো তুলে ধরা হয়। পিটার্সবার্গ ডায়ালগের অনেক সময় সভায় হাসান মাহমুদ সাহেব কিংবা বাংলাদেশের বর্তমান যিনি মন্ত্রী আছেন হয়তো অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বৈশ্বিক যে রাজনীতি আছে সেটা কিন্তু অত্যন্ত জটিল। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, ভারতের ভূমিকা আছে, চীনের ভূমিকা আছে, সৌদি আরবের ভূমিকা আছে, এবং এই 4টি প্রধান দলের কথা বললাম, এদের ভূমিকা 4 রকম। তো এদের মধ্যে ব্যালেন্স করে রাজনীতির কথাটা চালানো কিন্তু খুব কষ্টকর, সহজ না, এবং এদের মধ্যে ব্যালেন্স আনা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রায়ই ডেকে নিয়ে যাওয়া হয় যখন আলোচনার জন্য গ্রুপ সৃষ্টি করা হয়, স্পিন অফ গ্রুপ বলা হয়। সাধারণত একজন দলনেতা থাকেন উন্নত দেশের, একজন দলনেতা থাকেন অনুন্নত দেশের। আজকে যে আলোচনা চলছে প্যারিসে, যেটা চূড়ান্ত হওয়ার কথা, এটার কিন্তু শেপটা দেয়া হয় কানকুনে, এবং সেখানে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ, হাসান মাহমুদ সাহেব এবং অস্ট্রেলিয়ার মন্ত্রী এটাকে সমন্বয় করে, এবং মূল খোলসটা তৈরি হয় কিন্তু কোপেনহেগেনে, যেটাতে প্রধানমন্ত্রী হাসিনা নিজে উপস্থিত ছিলেন। তো আমাদের দেশে পলিটিক্যাল কমিটমেন্ট যেটা আছে, এটা রাশিদ রহমান সাহেব যেটা বলেছেন, এটা 18 ক ধারা, অর্থাৎ কনস্টিটিউশনে বলা হচ্ছে রাষ্ট্র এখন থেকে জীববৈচিত্র্য, বন, পরিবেশ, জলাভূমি ইত্যাদি সংরক্ষণের জন্য, যাতে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম উপকৃত হয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করা হয়। এটাকে বাস্তবায়নের জন্য আমাদের প্রচুর স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান আছে, পরিবেশ মন্ত্রণালয় তৈরি করেছে। এখন এই স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে আমি মনে করি যে আমাদের এই কনস্টিটিউশনের এই ধারাটা বাস্তবায়নের জন্য হয়তো একটা সমন্বিত পরিকল্পনা করা প্রয়োজন। প্রথমে তো হলো আমার রাজনৈতিক অঙ্গীকারটা ব্যক্ত হলো এই কনস্টিটিউশনের ধারাতে, এবং এটা হয়েছে 2011 সনে, এবং এখন আমাদের প্রয়োজন হচ্ছে এটাকে অ্যাকশনে নিয়ে যাওয়া, এগুলো কনস্ট্যান্ট মনিটর করা। বাংলাদেশের জন্য কিন্তু এটা অত্যন্ত কষ্টকর এই কারণে যে জনসংখ্যা অত্যন্ত বেশি, জমির উপরে চাপ অত্যন্ত বেশি, নগরায়ন প্রক্রিয়া অতি দ্রুত হচ্ছে। আজকে যদি আমি ধরি নগরের লোক সংখ্যা 2 কোটি 3 কোটি, এখন থেকে 20 বছর পরে কিন্তু এটা বেড়ে 10 কোটি হবে। এই নগরায়নের জন্য কি আমরা রেডি? রাশেদ রহমান সাহেব বলেছেন যে প্রতি 7 জনের 1 জন জায়গা থেকে সরে যেতে হবে। কোন জায়গায় আমি আরেকটু স্পেসিফাই করি, এটা উপকূলীয় অঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী দ্বীপগুলো অত্যন্ত হুমকির সম্মুখীন, এবং ইতিমধ্যে সেখান থেকে কিন্তু ইনল্যান্ড মাইগ্রেশন শুরু হয়েছে। ভোলার থেকে লোক এসে মোহাম্মদপুরের কাছে মিরপুরের ওখানে ভোলাপাড়া নামে বিরাট একটা এলাকা গড়ে তুলেছে, কারণ সেখানে মারাত্মকভাবে নদী ভাঙন হচ্ছে। লবণাক্ততার কারণে শ্যামনগর কিংবা তার আশেপাশের কয়রা, এখানকার লোকজনরা খুলনা, যশোর, বিশাল মাইগ্রেশন হচ্ছে। আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট বলছি। তো এগুলোর জন্য বৈশ্বিক যে পলিটিক্যাল প্রসেস আছে তার সাথে আমাদের সম্পৃক্ত হতেই হবে। এবং আমি বলছি যে আন্তর্জাতিক মিটিং, কিছু কিছু মিটিংয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে,
সরকারি প্রতিনিধি দলের সাথে, তারা বাংলাদেশ যখন কথা বলে তখন মন দিয়ে শোনে, কারণ আমাদের কথার মধ্যে কিছু সাবস্টেন্স থাকে এবং আমরা সাধারণ কথা না বলে দিক নির্দেশনা দেয়ামূলক কথাবার্তা বলে আসছি, এবং আমি আশা করব যে এই ধারাটি বজায় থাকবে। আমরা আর একটা বিরতি নেব, প্রিয় দর্শক, ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্তবাক অনুষ্ঠানের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই নিয়ে আলোচনা করছিলাম। আমি যেতে চাই রাশেক রহমান আপনার কাছে। আমরা কনক্লুডিং সেশনে চলে এসেছি প্রায়, যেহেতু সময় খুবই অল্প কথা বলতে হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এটা ব্যক্তিগত অর্জন, কিন্তু এই অর্জনটাকে তো আপনারা দলীয়ভাবেও দেখতে পারেন, এবং অবশ্যই বাংলাদেশের, আমরাই আলোচনা করছি এটা মূলত আওয়ামী লীগের তরফ থেকে না, এটা বাংলাদেশের মানুষের এই অর্জন, তিনি বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী সেই হিসেবে দেখা হচ্ছে। সেই জায়গাটিতে আপনার আর কোন অবজারভেশন আছে কিনা? আমি খুব সহজভাবে বলি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তির অনেক ঊর্ধ্বে এখন, সুতরাং ওনার যা অর্জন সেটা সামগ্রিকভাবে বাংলাদেশের, বাঙালির এবং আওয়ামী লীগের, এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। ওটা আবিধানিক ভাবে আপনি এক্সপ্রেস করতে গেলে বলতেই হয় যে হ্যাঁ, পুরস্কারটা ব্যক্তিগত পর্যায়ে উনি পেয়েছেন, বাট ওনার অর্জন কি আর আমাদের অর্জন না? উনি যত এগিয়ে যাবেন, উনি যত অর্জন করবেন, সবই তো আমাদের, এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। আমি শুধু একটা জিনিস বলি, ওনার এই অর্জনের ভিত্তিতে একটা জিনিস খুব পরিষ্কার, আপনি ওই একটা বিবলিক্যাল ঘটনা এখানে আনি, সেটা হচ্ছে নোয়াজ আর্ক, নূহ আলাইহিস সালামের যে নৌকার গল্প আমরা পড়েছিলাম। প্রশ্ন হচ্ছে যে আজকে 2015 সালে দাঁড়িয়ে থেকে কি আমরা ওই মহাপ্লাবনের অপেক্ষায় থাকবো, যখন আমরা নৌকা খুঁজে খুঁজে নিজেদের বাঁচানোর চেষ্টা করব, অথবা জোড়ায় জোড়ায় এক একটা প্রাণীকুলের সদস্যকে নিয়ে আগামী দিনের জন্য বেঁচে থাকার চেষ্টা? তা তো না। মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন যে একটি মহাপ্লাবন, একটি মহা দুর্যোগ আসছে, এবং ওই দুর্যোগে, ওই প্লাবনে আর কেউ নেতৃত্ব নেক আর না নেক, তিনি অলরেডি নেতৃত্বের জায়গায় নিয়েছেন এবং চলে গেছেন। অর্থাৎ এই যে ইন দ্য ফিউচার টাইমস নোয়াজ আর্কের এই যে ঘটনাটা হওয়ার আগেই শি ওয়ান্টস টু মিটিগেট দ্য প্রবলেম, পৃথিবীর সবাইকে নিয়ে সেই জায়গাটা উনি তৈরি করে ফেলছেন। এখন কথা হচ্ছে, আপনি একটু আগে বলছিলেন যেটা ইকোনমিক না পলিটিক্যাল, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, এই পৃথিবীতে এনিথিং দ্যাট ইজ ইকোনমিক, ইট ইজ পলিটিক্যাল ইন নেচার, এনিথিং দ্যাট ইউ উইল সি পলিটিক্যাল, দ্যাট ইজ ইকোনমিক ইন নেচার। এবং এই রূঢ় পৃথিবীতে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের জন্য নেতৃত্বের জায়গায় যাওয়া বড্ড কঠিন। এটা সম্ভব হচ্ছে একটা মাত্র কারণে, বিকজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা জায়গায়, আঞ্চলিক শান্তি বলুন, আঞ্চলিক নিরাপত্তা বলুন, জলবায়ু পরিবর্তন, প্রতিটা জায়গায় তার যে আনএন্ডিং রিজলভ, অর্থাৎ দৃঢ় সংকল্প সঠিক কাজটা করার জন্য, এটা প্রতিষ্ঠিত। এবং সেই জায়গায় আমি মনে করি যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উচিত নিঃশর্ত ভাবে তাকে যতটা সম্ভব তাদের সমর্থন দেওয়া এবং সহযোগিতা। আমি যেতে চাই ডক্টর হাসান মাহমুদ, আপনি আপনার কনক্লুডিং এই যে পুরস্কার বাংলাদেশের জন্য, যে ক্লাইমেটের ক্ষেত্রে আমরা অবশ্যই বড় ধরনের ভূমিকা রাখার চেষ্টা করছি, যেটা ডক্টর আইনুল নিশাত বললেন, এবং তারপরেও এই পুরস্কারের ভেতর দিয়ে কি মনে হয় বাংলাদেশের পরিবেশ আন্দোলন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে সেটি আরো কিছুটা বুস্ট আপ হবে? দেখুন, এই পুরস্কারের মাধ্যমে দুটি জিনিস হয়েছে। একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এতদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে এসছেন, সেটার স্বীকৃতি। একই সাথে বাংলাদেশকে নিশ্চয়ই এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশ আরো উৎসাহিত হবে যে এই ক্ষেত্রে ভূমিকাটাকে আরো জোরালো করা, অব্যাহত রাখা। এবং এখানে কয়েকটি কথা বলা হয়নি। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দেশ, এমন একটি দেশ যে দেশে মাথাপিছু জমির পরিমাণ হচ্ছে সর্বনিম্ন এবং প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব সর্বোচ্চ। মাথাপিছু কৃষি জমির পরিমাণ সর্বনিম্ন। মাথাপিছু কৃষি জমির পরিমাণ সর্বনিম্ন হওয়া সত্ত্বেও এই আপনার বাংলাদেশ কিন্তু এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, শুধু খাদ্য রপ্তানিকারক দেশ। বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ির দেশ বলা হয়েছিল, এখন বাংলাদেশ হচ্ছে উপচে পড়া ঝুড়ির দেশ। কারণ বাংলাদেশ এখন নেপালকে খাদ্য সহায়তা দিয়েছে 10,000 মেট্রিক টন ভূমিকম্পের পর। এই কথাগুলো কিন্তু তাকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এই কথাগুলো এসছে। এবং বাংলাদেশ পৃথিবীর এমন একটি দেশ, যেই দেশে বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচাইতে জনসংখ্যার দিক দিয়ে সবচাইতে জনবহুল দেশ নয়। জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ভিত্তিতে জনবহুল দেশ, জনসংখ্যার দিক দিয়ে নয়। সুতরাং এটি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ 9ম জনবহুল দেশ পৃথিবীর।
এর সত্য বাংলাদেশে কিন্তু সোলার প্যানেলের আপনার নাম্বার অফ সোলার প্যানেলস পৃথিবীতে হাইয়েস্ট, ক্লোজ টু 5 মিলিয়ন, ক্লোজ টু 5 মিলিয়ন বাংলাদেশে। সোলার প্যানেল বাংলাদেশে সবচেয়ে বেশি। সোলার রেভলিউশন, জি, সোলার প্যানেল, সোলার হোম সিস্টেম বাংলাদেশে পৃথিবীতে সর্বোচ্চ, ভারত চায়না থেকেও বেশি। সুতরাং এটি সরকারের পলিসির কারণে সম্ভবপর হয়েছে। এবং আরেকটি জিনিস, গত 6 বছরে আমাদের তো, আমি যদিও বা আমাকে এখানে সাবেক পরিবেশ মন্ত্রী, কিন্তু আমি একই সাথে বাংলাদেশের একজন নাগরিক এবং একজন পলিটিক্যাল, আমি বাংলাদেশের প্রচার সম্পাদক, সেই জন্যই বলছি আমরা কিন্তু সরকারের সবসময় দোষগুলো বা ক্ষমতায় যারা থাকে তাদের দোষ কি কি সেটা খুঁজে বের করি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জাতীয় পরিবেশ পদক চালু হয়েছে এবং 2009 সালে যখন প্রথম পরিবেশ পদক দেওয়া হয় তখন একজন ভিক্ষুক যে কোনোদিন পরিবেশ পদক তো দূরের কথা, কোনো পদক পাওয়ার কথা স্বপ্নেও দেখেনি, সেই ভিক্ষুককে খুঁজে বের করে এনে, কারণ সেই ভিক্ষুক ভিক্ষা করে 10,000 গাছের চারা লাগিয়েছে, সেই জন্য তাকে খুঁজে বের করে এনে তাকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়েছে। বাংলাদেশে নিশ্চয়ই সরকারের গত কয়েক বছরে পরিবেশ সংরক্ষণ করার ক্ষেত্রে সরকার কিছু করছে না বা করার চেষ্টা করছে না বা এই জায়গায় ব্যর্থ হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলেছে হচ্ছে বাপা। সেই বাপাকে এই কথাবার্তা বলার জন্য জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়েছে যে সরকারকে, এবং ডেইলি স্টার পত্রিকাকে জাতীয় পরিবেশ পদক দেয়, কয়েকটি ক্যাটাগরিতে দেওয়া হয়। এবং 2013 সালে যাকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়, যিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক গ্রহণ করে, তাকে দেওয়া হয়েছে, সে তার প্যান্ট নেই, সে লুঙ্গি পরেই জাতীয় পরিবেশ পদক মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, সে সেরকম পর্যায়ের একটা সাধারণ মানুষ, কারণ তার পৈতৃক ভিটায় সে দুর্লভ, আপনার বিলুপ্ত প্রায় ধানের প্রজাতি সে সংরক্ষণ করেছে গত কয়েক বছর ধরে। এই জন্য আমি একটু শেষ করে নিই এবং প্রায় সময় শেষ চলে। সুতরাং আমি যেটা বলবো যে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। আরেকটি কথা বলবো, বাংলাদেশ অর্থাৎ 2009 সাল থেকে 13 সালের মধ্যে 5টি ইউএন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আপনার পরিবেশ মন্ত্রণালয়, 5টি ইউএন অ্যাওয়ার্ড সহ 5টি অ্যাওয়ার্ড। আমি বলতে চাচ্ছিলাম যে আরেকটা জিনিস যেটা রেভলিউশনারি মানে বৈপ্লবিক হয়েছে, সেটা হচ্ছে পরিবেশের পেছনেও তো একটা অর্থনীতি আছে। অর্থাৎ পরিবেশ রক্ষা করতে গেলে আপনাকে কিছু কিছু জায়গায় তো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস ত্যাগ করতে হয়, কিন্তু এটা করার পরেও যে পরিবেশ রক্ষা করে একটা সমৃদ্ধ অর্থনীতি আপনি বানাতে পারেন, এই আইডিয়াগুলো কিন্তু ডিসেমিনেট অলরেডি হওয়া শুরু করেছেন, মানুষ বুঝতে পারছে। এবং সবচেয়ে বড় বাংলাদেশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, উনি নিজে শিক্ষক ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের, সেখানে অলরেডি এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এসব জিনিস চলে আসছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন একটা জিনিস অনুধাবন করতে পারছে যে পরিবেশ রক্ষা করার মানে এই না যে আপনি আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডকে কার্টেল করছেন, ছোট করছেন, এরও বিশাল বড় ব্যাপ্তির সম্ভাবনা আছে। এবং সেটা কাজে লাগিয়ে আমি একটু যেতে ডক্টর আইনুনের সাথে আপনার কাছে, আপনার কনক্লুডিং রিমার্কস কি এই সমস্ত এই প্রেক্ষাপটে? সময় কারণ আমি একটা সেন্টেন্সে শেষ করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হলো কিনা এটা আমরা জানতে চাই না, আমরা সমগ্র জাতি গর্বিত। এবং যে ধারায় প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে, প্রকৃতি সংরক্ষণের বিষয়ে কাজ করছেন, তার হাত আরো শক্তিশালী হোক এবং এই বিষয়ে আমরা আরো দ্রুত অগ্রগতি অর্জন করতে সক্ষম হব, এই আশা ব্যক্ত করছি। মানে শক্তিশালী করা এখন কি শক্তিশালী হচ্ছে না? কিছু সিদ্ধান্ত প্রয়োজন। যেমন আপনি যখন একটু অবাক হলেন যে সোলার হোমসের ক্ষেত্রে আমাদের যে টেস্ট রিলিফ যেটা দেয়া হয় গ্রামাঞ্চলে, এখানে কিন্তু গত বছর সিদ্ধান্ত হয়েছে অর্ধেক পয়সা যেতে হবে সোলার হোমের জন্য। অর্থাৎ ছোট্ট একটা প্যানেল যেটা দিয়ে 3টা কি 4টা বাতি জ্বলে, আর বাতিগুলো বন্ধ করে রাতের বেলা টেলিভিশন চলে। আপনি কিন্তু প্রান্তিক গ্রামে যান, তারা কিন্তু এখন অত্যন্ত সচেতন, তারা সংরক্ষণের কাজ বুঝতে পারছে। তো এই যে কাজটা, এটা তো গত বছর হয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছি যে আমাদের স্ট্র্যাটেজি হয়েছে, কনস্টিটিউশনের সংবিধান হয়েছে, এখন ইমপ্লিমেন্টেশনের সাইডে এবং কতটুকু আমরা এখনো যেন একটা লোক রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছে, কাজটা নামিয়ে বোতলটা রাস্তায় ফেলে এই ওটা অর্জন করতে হবে। আর আমাদের আরেকটি, আমি এর সাথে আরেকটি যোগ করতে চাই যে ঢাকা শহর অপরিষ্কার, চট্টগ্রাম শহর অপরিষ্কার আমরা সবাই বলি, তবে আমাদের মানসিকতাটা হচ্ছে ঢাকা শহরে 1.5 কোটি মানুষ সবাই মিলে অপরিষ্কার করব আর সিটি কর্পোরেশনের 3000 কর্মচারী পরিষ্কার করবে। এই মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। না, তবে স্যার যেটা বললেন টিআর এর কথাটা, এটা আসলে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কারণ আমি তো রংপুর মিঠাপুকুরের, আমার এলাকায় গত 2 বছর এটার আওতায় হাজার হাজার ঘরে সোলার প্যানেল চলে আসছে। এবং আশ্রয়ন প্রকল্পগুলো আপনি আশ্চর্য হবেন, যারা হয়তো বিদ্যুতের বিল দিতে পারতো না, ওই সামর্থ্য তাদের নাই,
তারাও বিদ্যুতায়নের আওতায়, বাট সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব প্রক্রিয়ায়। এটা একটা বিরাট বড়। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আইনুন নিশাত, রাশেক রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, এটা মুখে শুনতে খুবই চমৎকার লাগে, বিশ্বের চ্যাম্পিয়ন, এবং সেটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করবার জন্য। এবং এই ঘটনার ভেতর দিয়ে অনেক কিছু যে বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু অতটা জানে না। হয়তো কেউ কেউ জানেন, যারা আপনারা কাজ করেন তারা জানেন, কিন্তু আসলে একটা বিপ্লব ঘটে গেছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং পরিবেশ বান্ধবভাবে রাষ্ট্রীয় সমস্ত কিছু পরিচালনা করবার একটা ঘটনা ঘটেছে। আমাদের মনে হয় এই পুরস্কারটির ভিতর দিয়ে আমরা মূলত এইটাই খুঁজে বের করার চেষ্টা করেছি যে কি বিপ্লব ঘটেছে। এটি একটি আলোচনার শুরু মাত্র। আমরা চেষ্টা করব যে আমাদের সবার উচিত হবে, যারা বিশেষ করে যারা সাংবাদিকতা করি, কি বিপ্লব ঘটে চলেছে পরিবেশ বান্ধবভাবে, সেটি অর্থনীতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এবং অন্যান্য সামগ্রিক ক্ষেত্রে, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে, সেগুলো খুঁজে বের করা, অনুধাবন করা। এবং বোধহয় এই পুরস্কার দিয়ে আমরা যেমন গর্ববোধ করছি, আসলেই গর্ববোধ করবো কিছু দেশের ভিতরে ঘটেছে। এই প্রক্রিয়াটা যে অব্যাহত থাকে, যেটা আইনুন নিশাত বলেছেন, সেটি আমাদের এখন সামনের দিনের লক্ষ্য। আমরা যেন পিছিয়ে না পড়ি, সামনের দিকে চলবার জন্যই তো বাংলাদেশের জন্ম। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।